আমার আব্বু বলতেছে আমার আর ফোকাই আর ফেলাই ফেললা এরকম বলে আমার আব্বু কান্না করতেছে। তা আমার আব্বু আমার চাচ্চু বলতেছে বড় টেনশন না করে আল্লাহ যা করে ভালো করে এরকম বলে আমি ওখান থেকে ডাক মেরে বলেছি 1 টাকার বিনিময়ে যদি আমাকে জেল থেকে বের করা হয় তাহলে আপনারা আমার মরাবুক দেখবেন। এখন আমি বয়ে বয়ে যাচ্ছি সেলের মধ্যে, সেলের দিকে গিয়ে দেখি সবাই এমন ভয়ানক সন্ত্রাস ওখানে আছে যারা আপনি রাতের 3টা বেলায় আপনি ঘুমাচ্ছেন, রাতের 3টার মধ্যে দেখবেন এরা ঝগড়া করতেছে, এরা মারামার মাথা ফাটাফাটি দিচ্ছে। কোনো চিন্তা করবো না, আমি সুস্থ এবং নিরাপদে আছি এবং কোরআন তেলাওয়াত এবং নামাজের মধ্য দিয়ে আমার সময় কাটছে। জামিনের কী অবস্থা একটু জানাবেন। কুতবা দিয়ে নামাজ পড়া নিষিদ্ধ ছিল জেলখানার মধ্যে। আমি বলছি এটা কি মুসলমানের দেশ নাকি ইহুদি খ্রিস্টানের দেশ? ও কোনো কারণ ঠিক না মানে শুধু আমাদের নতুন কুড়িতে এসে বলছে শেখ হাসিনা পালিয়ে গেছে ভারতের মধ্যে। ওইটা বলার সাথে সেখানে পুরা জেলখানার মধ্যে একটা বিপ্লব হয়ে গেছে। বাইরে কি বিপ্লব, ভিতরের বিপ্লবটা আমি আমার লাইফে প্রথম দেখছি আর কি। পেনুয়ার জুলাই বিপ্লবের গল্পে আজকে আমাদের সাথে আছেন শাহেদ মোহাম্মদ লাদেন, যিনি জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা এবং যিনি কক্সবাজারের প্রথম আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন। লাদেন কেমন আছেন? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই যে জুলাই বিপ্লবের দিনগুলো কেমন ছিল, গল্পগুলো কেমন ছিল? মূলত জুলাই বিপ্লবটা শুরু হয় ঢাকা থেকেই। তখন হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম তাদের ফেসবুকে দেখেই আমরা অনুপ্রাণিত হচ্ছি কিভাবে কক্সবাজার আন্দোলন শুরু করা যায়। সেই পরিকল্পনাটা আমরা করতেছি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন বন্ধুবান্ধব ছাত্ররা মিলে বিভিন্ন সময় আলোচনা করতেছি। তখন 15ই জুলাই আমরা সিদ্ধান্ত নিই। 16ই জুলাই সকাল 10টায় আমাদের পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে আমাদের যেভাবেই হোক আন্দোলন শুরু কক্সবাজারে করতেই হবে। তখন আবদুল্লাহ নুমান, ফরহাদ সিদ্দিকি ওরা পলিটেকনিক্যাল স্টুডেন্ট ওখানে রানিং ভিতরেই ছিল। তখন আমি বলি ওদেরকে যেভাবে হোক বের করতে হবে। আমার যেহেতু একটু ফেসবুকে একটু রিস্ক বেশি ছিল তখন আমি বলার পরে তখন ওইখানে সিদ্ধান্ত অনুযায়ী ওইখানে পলিটেকনিক্যাল থেকে মিছিলটা বের হয়ে যায়। বের হওয়ার পর ওইখান থেকে আমরা সাহসিকতার সাথে পলিটেকনিক্যালের ছেলেরা যে এত সাহসী অ্যাগ্রেসিভ একটা দেখাবে প্রশাসনের কোনো বাধারা মানে নাই। ওখান থেকে শুরু হয়ে মিছিলটা যখন আমি দ্রুত আমার ফেসবুক থেকে একটা লাইভ দিয়ে দিই। ওটা 30 মিনিট লাগে না, আমার 50,000 মতো ভিউজ হয়ে যায়। বিকালের আমাদের আবার কর্মসূচি আছে 3টার একটা বড় কর্মসূচি আছে। কারণ সকালেরটা আমাদের উদ্দেশ্য ছিল বিকালের প্রোগ্রামটা যাতে কক্সবাজারে একটা সকল ছাত্র সমাজকে একত্রিত করে বিশাল সহকারে আন্দোলন স্টার্ট করা যায়। যখন বিশাল আন্দোলন স্টার্ট করা যাবে তখন এটা আর দমিয়ে রাখা যাবে না, যখন এটাকে আর বন্ধও করা যাবে না। প্রশাসনকে যাতে আমরা সঠিকভাবে প্রতিহত করতে পারি, তারা যাতে আমাদের উপর আক্রমণ করতে না পারে সেই জন্য আমরা পরিকল্পনা করতেছি বিশাল আকার। সেই জন্য আমরা 17 জুলাইয়ের প্রস্তুতি নিচ্ছিলাম। রাত্রে হঠাৎ করে দেখি আমার মোবাইলের মধ্যে একটার পর একটা কল, ছাত্রলীগের কল, আমার আত্মীয় স্বজনের কল, সবাই আমাকে বিভিন্নভাবে বিভিন্ন রকম হুমকি দিয়ে কল দিচ্ছে। আমাকে মেরে ফেলবো, ঘর থেকে বেরো, তোর বাসা রাস্তার পাশে, তোকে গুলি মেরে হঠাৎ করে চলে যেতে পারবে, কোনো অসুবিধা নাই। সারা রাত আমাকে হুম দিচ্ছে। আমি দরজা লক দিয়ে ভিতরে বসে থাকছি। আমার আব্বু আছে, আমার পরিবারের দায়িত্বের মধ্যে আমি একজনই আছি। আমার আব্বু অলরেডি 2বার স্ট্রোক করে ফেলছে। এখন বিকালের প্রোগ্রামের জন্য আমরা সকাল ঘুম থেকে উঠছি, দেখি আমার আম্মু আমার আব্বু সবাই আমার রুমের মধ্যে এসে বসে থাকছে। তখন আমার নানু আমাকে কল দিয়ে বলতেছে তুই যদি আজকে বাসার থেকে বেরোস তাহলে তুই আমার মরাবুক দেখবি। তখন আমি বাসার থেকে কীভাবে বের হবো সেই পরিকল্পনা করছিলাম। হঠাৎ করে আমার আম্মু আমার সামনে এসে কান্না করতেছে, এগুলো করে কি হবে? শেখ হাসিনা তো আসলেই পতন হবে না। ওরা যেভাবে মানুষ হত্যা করতেছে, যেভাবে ছাত্রদের হত্যা করতেছে, আমার আম্মুদেরকে যেভাবে হুমকি দিচ্ছে, তারা আসলে বইয়ে। কারণ আমার পরিবারের মধ্যে আমি একমাত্র উপার্জনের ব্যক্তি যিনি আমার পরিবারটা আমি চালাই। আমার আব্বু অলরেডি 2বার স্ট্রোক। আমার আব্বু টেনশন, আমার আব্বু আমার পাশে না। আমার আব্বু একটু সাদাসিধা এবং সহজ। আমার আব্বু আমাদের সাথে তেমন বন্ধুসুলভ আচরণ করে, কিন্তু কথা একটু কম বলে। আমার আব্বু এক পাশে গিয়ে কান্না করতেছে, আমার আম্মু কান্না করতেছে। এখন আমি চিন্তা করছি আমার ভাইয়েরা ঢাকার মধ্যে আমরা অলরেডি মোবাইলে দেখতেছি গুলি করে উপেন হত্যা করতেছে, আবু সাইদকে হত্যা করে ফেলছে অলরেডি। সেগুলো আমার চোখের মধ্যে বাসতেছে। এখন আমার পরিবারের কথা আমার চোখে বাসতেছে। এখন যে আমার পরিবারের কথা চিন্তা করে যদি আমি আন্দোলনে না যাই তাহলে পুরো বাংলাদেশ একটা আমার মতো হাজারো পরিবার ধ্বংস হয়ে যাবে। আমি আমার পরিবারকে বিসর্জন দিয়ে আমি আমার আম্মু এবং আমার পরিবারকে আমি মিথ্যা আশ্বাস দিয়ে বলি যে আমার বিকাশ দিয়ে আমার গ্যারেজে টাকা ভরতে হবে, নাহলে আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। এরকম টাকা ভরবো বলে আমার আম্মুকে আশ্বাস দিয়ে আমি বের হয়ে যাই। তাদেরকে তারা অলরেডি কান্না করতেছে। আমার নানু তো অলরেডি বলে দিয়েছে যদি আমি বাসা থেকে বের হই তার মরামুখ দেখবো। এরপর আমি কোনো বাধা না মেনে আমি বের হয়ে যাই। বের হয়ে হেঁটে হেঁটে
আমার প্রতিষ্ঠানের দিকে যাই, আমি ওখান থেকে ফুলাফাইন নিয়ে আমি আন্দোলনে যাব। হঠাৎ করে দিকে চতুর্দিকে আমাকে ঘিরে বসে থাকছে বিভিন্ন অস্ত্রধারী, সাদা পোশাকে, কেউ হেলমেট পরে আসছে। এখন আসার পরে সবাই আমাকে ঘিরে ধরার পরে আমাকে বলতেছে, বিভিন্ন ধরনের আমাকে হুমকি দিচ্ছে, এই তোর নেতৃত্ব আন্দোলন, তুই বিপি বাদরের বাতিজা, আমার চাচুর নাম ধরে আমাকে হুমকি দিচ্ছে, সবাইকে আজকে তুলে নিয়ে যাবো, তোর পুরা পরিবারকে আজকে গুম করে রাখবো, এরকম আমাকে বলতে। আমি তো গুম করে রাখেন, আমি রাজপথে নামছি তো মৃত্যুবরণ করার জন্য, বা আল্লাহর হাতেই আমার জীবন, আপনাদের হাতে তো আমার জীবন নাই, আপনারা মারতে চাইলে মারতে পারেন, সমস্যা কোনো অসুবিধা। তখন এরা আমাকে বাইকের মধ্যে তুলে, চারপাশে আরও কয়েকটা বাইক ছিল, এরা একটা বাইকের মধ্যখানে আমাকে তুলে, যে বাইকের মধ্যখানে আমাকে তুলে আমার পিছনের জন হেলমেট পরতে ভুলে যায় মূলত। ওই হেলমেট না পরাতে তার ফুটেজটা সিসি ক্যামেরার মধ্যে চলে আসে। তো যখন তার সিসি ফুটেজে চলে আসে, ওটা পরের ঘটনা। তখন ওরা আমাকে নিয়ে আসে কুরুশকালের ওদিক দিয়ে, নিয়ে গিয়ে আমাকে ব্রিজের ওদিক দিয়ে নিয়ে যাওয়ার পর তারা আমাকে ক্রস ফায়ারের হুমকি দিচ্ছে, তোকে আজকে মেরেই ফেলা হবে, হয় ডাকার উদ্দেশ্যে পাঠিয়ে দেবো, তোকে গুম করে কোথাও একটা নিয়ে যাওয়া হবে। তখন এরা বিভিন্ন পরিকল্পনা সাজাচ্ছে। এখন হঠাৎ করে ঘণ্টাখানেকের মধ্যে আমাদের সিনিয়র সাংবাদিক ভাইয়েরা দুর্দান্ত সাহসিকতার সাথে যেভাবে আমার নিউজটা প্রকাশ করেছে, তারা প্রথমে আমার সিসিটিভি ফুটেজ তারা প্রকাশ করেছে, তখন এরা আতঙ্ক হয়ে গেছে যাদের। তো আমার পিছনে যিনি ছিল তার মূলত হেলমেট না থাকে, তার চেহারাটা স্পষ্ট ক্যামেরার মধ্যে চলে আসছে, যার কারণে তারা আমাকে আর ক্রস ফায়ার বা আমাকে যে ডাকার উদ্দেশ্যে পাঠিয়ে দিবে, সেই তাদের উদ্দেশ্যটা সফল হয়নি। তখন আমাকে ওইখান থেকে ওরা আমাকে বিভিন্ন রকম তুই মানে তোকে আসলে মরিচের গুঁড়ি দিয়ে মারা উচিত, কারণ তোর বিরুদ্ধে যে এখন হঠাৎ করে আমার সিসি ফুটেছে, আমরা এরকম তোকে যে মারার উদ্দেশ্য আমি মারতে পারতেছি না, ওদের গায়ে রক্ত নাকি লোম দাঁড়িয়ে যাচ্ছে, কারণ তারা শেখ হাসিনার এতটা বক্তা, তারা খুন গুম হত্যা করতে তাদের মোটেও হাত কাঁপে না, তারা নির্যাতন করতে তাদের হাত কাঁপে না, তারা এটা হাসি মুখে মানুষকে নির্যাতন করে, তারা বিনা দোষে মানুষকে নির্যাতন করে খুব হাসি মুখে, এবং এটা এদের জন্য একটা মনে করে যে এটা এদের জন্য একটা নিয়ামত। এরা এরকম মানে এটা আমার মনে হয় যে এরা ধর্মের থেকে পুরাই একটা আলাদা হয়ে গেছে এই আওয়ামী লীগ সরকার। তারা আসলে ধর্ম বলতে কিছু জানে না, তাদের ভিতরে যে একটা মনুষ্যত্ববোধ আছে, সেই মনুষ্যত্ববোধটা তাদের ভিতরে নাই, তাদের ভিতরে সেই জিনিসটা কাজ করে না, তারা অমানুষের নিয়ে মানুষের সাথে আচরণ করে, তারা বিভিন্নভাবে টর্চার করতেছে, মারধর করতেছে। এখন আমি বলছি যে আমার তো কিছু করার নাই আসলে। তখন এর 1 ঘন্টা পরে সিসিটিভি ফুটেজগুলো ভাইরাল হয়ে যায়, তখন তারা আমাকে বিভিন্নভাবে বলে যে এরকম বলে একটা বকা দেয়, বকা দেওয়ার পরে বিভিন্ন খারাপ বিচ্ছিরি ভাষা বকা দেয়, আমার তো পুরা পরিবারকে এখন আজকে রাতের মধ্যে হত্যা করা হবে, এবং তোর চাচা কোথায় আছে বল, সবাইকে হত্যার হুমকি দেয়, পুরা পরিবার তছনছ করে দিব, কক্সবাজার তোদের পরিবারে কক্সবাজারে নষ্ট করতেছে, নষ্টের মূল আমাকে বলতেছে। তখন বলছে মাল্লা মারেন, আমরা মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত আছি। তখন এরপরে এরা আমাকে গুম করে রাখে, কোথাও কোনো খবর দিচ্ছে না, আমাকে মানসিক নির্যাতন করতেছে, টর্চার করতেছে। এগুলো আমি হাসির মুখে বরণ করতেছি। আমার তাদের নির্যাতন এবং কথার ভঙ্গিগুলো আমার কাছে হাস্যকর এবং মজাদায়ক হয়ে গেছে, কারণ আমি জানি না আল্লাহর কী রহমত ছিল আমার প্রতি। আল্লাহ আমাকে এতটা পছন্দ করে আমি জানতাম না আগে। আমি আসলে তাদের গুম হওয়ার পর থেকে আমি আমার আল্লাহকে খুব স্পষ্টভাবে দেখেছি। আমার আল্লাহ আমাকে এত পরিমাণ সাহায্য করেছে, এত পরিমাণ আমার ভিতরে শক্তি দিয়েছে। তারা আমাকে নির্যাতন, মানসিক নির্যাতন বলেন, টর্চার করার পরও সেই আঘাতগুলো আমার কাছে দুঃখজনক মনে হয়নি। আমি এগুলোকে আনন্দের সাথে নিয়েছি, এবং যত তারা আমাকে আঘাত করে তখন আমার মনে হয় যে আল্লাহ যে আমাকে এত পরিমাণ ধৈর্য দেবে আমার ভিতরে, সেই জিনিসটা আমি আল্লাহকে তখন স্পষ্ট জ্ঞা করে দেখেছি। এখন 18 জুলাইয়ের রাত্রের দিকে তারা আমাকে জেলে, ওইখানে পুলিশের এটা কি বলে সদর থানায় তারা আমাকে নিয়ে আসে। সদর থানার মধ্যে তারা আমাকে একটা রুমের মধ্যে প্রথম আটকে রাখে। তখন বিভিন্নভাবে আমার পরিবারের কাছে এরা যাচ্ছে, আমি ওদের থেকে শুনতেছি মূলত তারা আমার ফুফির বাসায় গিয়ে 4 লাখ টাকা দাবি করছে। তখন আমার পরিবার তো আমাকে খুঁজতে খুঁজতে প্রায় পাগল, তখনও আমার পরিবারের কাছে আমার খবর দেওয়া হয়নি। আমি তখনও তাদের কাছে গুমের মতো একটা সবখানে গিয়ে আমার পরিবার খোঁজখবর নিয়েছে। কোথাও আমার আব্বু তো মানে কথা বলতে পারতেছে, শুধু কান্না করতেছে। আমার চাচ্চু যখন কোর্ট বিল্ডিংয়ের এখানে আসে নাকি, আমার চাচ্চু আমার আব্বুর সাথে কথা বলছে, মধ্যে কী হয়ে দেয়। তখন মানে আমার আব্বুর গল্পটা আমি বাইরে শোনার পর আমার মানে আবেগ, আমি এটা মেনে নিতে পারিনি। কারণ আমার আব্বুর জন্য আমার সবচেয়ে আমার টেনশনটা ছিল আমার আব্বুর প্রতি, কারণ আমার আব্বু অলরেডি 2বার স্ট্রোক করেছে। আমার পরিবারে আমি ছাড়া দায়িত্ব নেওয়ার মতো আর কোনো একজন কেউ ছিল না। আমার আব্বু বলতেছে আমার আর ফোকাই আর ফেললা এরকম বলে আমার আব্বু কান্না করতেছে। তা আমার আব্বু আমার চাচ্চু বলতেছে টেনশন না করে আল্লাহ যা করে ভালো লাগে এরকম বলে। আমার চাচ্চু থানার একটা সাংবাদিকের সাথে যোগাযোগ, তখন ওখানে ওরা 5 লাখ টাকা মতো দাবি করে।
আমি ওখান থেকে ডাক মেরে বলেছি 1 টাকার বিনিময়ে যদি আমাকে জেল থেকে বের করা হয় তাহলে আপনারা আমার মরাবক দেখবেন। ওখানে আমি সবার সম্মুখে এই কথাটা বলি, কারণ আমি টাকার বিনিময়ে, কারণ আমি জেল এই আওয়ামী লীগের স্বৈরাচার থেকে আমার রক্তের বিনিময়ে তাদের সাথে যুদ্ধ করতে নেমেছি, আমি টাকার বিনিময়ে তাদের সাথে যুদ্ধে নামিনি। তখন ওইখানে ওইটা মূলত আমাদের পরিবারের সাথে একটা ফ্রডবাজি ছিল। ওখানে টাকা দিলেও আমাকে ছাড়তো না, টাকা না দিলেও আমাকে ছাড়তো না, তারা আমাকে জেলে পাঠাবে এবং আমাকে হয়তো তারা কিছু একটা করবে। এখন দুর্ভাগ্যবশত টাকাটা ওইখানে আমার চাচা বুদ্ধিমত্তার সাথে ওইখান থেকে সরে যায়। এখন বিকালে আমার ফুফাতো ভাই মঈন এবং আমার চাচাতো ভাই ফাহিম আমাকে দেখার উদ্দেশ্যে, আমি যে থানা যে আমাকে একটা জবরদস্ত করা হয়েছে, আমার পরিবার সবাই আসছে। তখন ওইখানে আমার বোনের মোবাইলটা কেড়ে নেওয়া হয় থানার থেকে। মোবাইল কেড়ে নেওয়ার পর আমার ফুফাতো ভাই আর আমার ভাইকে ওরা গ্রেপ্তার করার জন্য পাগল হয়ে গেছে। তখন আমার চাচাতো ভাই কোনো রকম পালিয়ে এখান থেকে চলে যায় এবং আমার সাথে আমার ফুফাতো ভাই মঈনুর রশিদকেও ওইখানে গ্রেপ্তার করা হয়। তখন ওরা বলে যে তোদের পরিবারের প্রত্যেকটাকে এভাবে গ্রেপ্তার করা হবে, কক্সবাজারে তোদের অস্তিত্বে বিলীন করে দেওয়া হবে, তেমন তোদের সবাইকে হত্যা করা হবে। এখন ওইখান থেকে আমার মঈনকে গ্রেপ্তার করে, মঈনকে আমাদের একদিন পরে মঈনকে আবার কুড়ের সেলে পাঠানো হয়। ওদের একদিন আগে আমাকে জেলখানায় নিয়ে আসে, কোর্ট থেকে আমাকে একটা মামলা দিয়ে আমাকে চালান দিয়ে দেয়। এখন জেলখানায় নিয়ে আমাদের উপর চালানো হয় আরও দফা নির্যাতন। আমাকে প্রথমে নিয়ে যাওয়ার পর তাদের একটা যেখানে প্রথম নিয়ে যাওয়ার পর একটা ঘরের মধ্যে থাকে না, ওইখানে নিয়ে গেছে। ওখানে নেওয়ার পর আমি তো কিছু চিনতে চাই, জেলে আমি সর্বপ্রথম জেলখানায় আমি ওখান থেকে মনে হচ্ছে সবাই বাইরে হাঁটাহাঁটি করতেছে, ওগুলো দেখে আমি বাইরে হয়ে গেছি, হেঁটে হেঁটে সবখানে ঘুরতেছি। তখন ওরা হঠাৎ না পেয়ে কেস টেবিল নামে একটা টেবিল আছে, ওইখানে একটা রুম আছে, ওখানে নিয়ে আমাকে 4-5টা লাঠির বাড়ি মারে, বলে তুই ছাত্র প্রতিনিধি না, এরকম বলে নির্যাতন, ওইখানে এক দফা নির্যাতন। তখন আমাকে সাধারণ কয়েদিদের সাথে না রাখে আমাকে পাঠানো হয় সেলের মধ্যে। আমি বলছি আমাকে সেলের মধ্যে, আমি তো সেল কী জিনিস বা ওইখানে কে কারা থাকে এগুলো জানি না, ওখানে বি ক্লাস নামের যারা আছে তারাই সেলের মধ্যে থাকে। এখন আমি বয়ে বয়ে যাচ্ছি সেলের মধ্যে, সেলের দিকে গিয়ে দেখি বারান্দার মধ্যে একটা জায়গার মধ্যে আমাকে রাখা হয়েছে। ওখানে সবাই এমন ভয়ানক সন্ত্রাস ওখানে আছে, যারা আপনি রাতের 3টা বেলায় আপনি ঘুমাচ্ছেন, রাতের 3টার মধ্যে দেখবেন এরা ঝগড়া করতেছে, এরা মারামার মাথা ফাটাফাটি দিচ্ছে, একজনকে মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে। ওখানে আপনি যদি বলেন যে ওর দোষ বা ওর দোষ নাই, ওখানে আপনি ওই কথাটা বলার কারণে আপনার শাস্তি হবে। জেলখানাটা এরকম একটা অমানসিক নির্যাতন ছিল ওইখানে। আমি প্রথম দিন না জেনে, আমি তো ওদের সাথে আলাদা, ওদের ভিতরের কামরার মধ্যে আমাকে বাইরের কামরার মধ্যে আমাকে রাখা হয়েছিল। আমার সাথে বিডিআর ক্যামেরা আমার একটা বড় ভাই ছিল, উনিও এই আন্দোলনের সাপেক্ষে, ওনাকে সম্ভবত 21 সালে 23 সালে একটা মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। সে আমার সাথে ছিল। আমি বলছি এগুলো কোথায় আসলাম, হঠাৎ রাতের 3টা মারামারি। সকালবেলা কারারক্ষীরা আসার পর আমি যখন বলি যে এই ভাইয়ের দোষ নেই, আসলে ও অসহায়, ওই সন্ত্রাসটা ওর উপর হামলা করেছে, তখন এদেরকে আক্রমণ না করে প্রশাসন আমাকে আক্রমণ করা শুরু করছে। আমি কোনো সাক্ষী দিয়েছি, সেজন্য তারা নিয়ে আমাকে 10 বাড়ি, ওদেরকে 5 বাড়ি করে দিয়ে দিয়েছি। আমি তখন ওরা আমাকে বলছে এরকম কোনো কিছু সাক্ষী বা কোনো কিছু দেখেও না দেখার মতো করে জেলখানায় থাকতে হয়। আপনি তো প্রথম জেলখানায় গিয়েছিলেন। আচ্ছা, আরেকটি বিষয়, মানুষের কাছে যেটি শুনেছি, একটি চিঠির খবর, হাতে লেখা চিঠির খবর আপনার পরিবারের কাছে পাঠিয়েছেন। আসলে এটি কী কারণ এবং কী ছিল চিঠিটিতে, একটু যদি দেখাতেন এবং বলতেন আমাদেরকে। আমার চিঠিটা হচ্ছে জেলখানায় আমাকে যেদিন থেকে গ্রেপ্তার করা হয়েছে, তখন আমাদেরকে বাহির হওয়া তো দূরের কথা, পরিবারের সাথে সাক্ষাৎ করার দূরের কথা, একটা খবরও যদি একটা কারারক্ষীও আমাদের পরিবারের কাছে একটা খবরও পাঠায়, তাহলে তার বিরুদ্ধে তার চাকরিটা ওই দিন চলে যাবে, তাদের আর চাকরি থাকবে না। তখন আমি তো পরিবারের কোনো খোঁজ করলাম, পরিবারের কী অবস্থা, আমার প্রতিষ্ঠানের কী অবস্থা, আমার আন্দোলন কীভাবে হচ্ছে না হচ্ছে, কোনো কিছুই আমাদের কানে আসতেছে না। তখন ওইখানে আমাদের বিভিন্ন টর্চার, আমি মূলত আমি আপনাকে চিঠিটা পড়ে শোনাই। চিঠিটির উদ্দেশ্যে কাজ ছিল কার উদ্দেশ্যে? চিঠিটির উদ্দেশ্য ছিল আমার আম্মু এবং আব্বুর উদ্দেশ্যে আমার পরিবারের কাছে আমি পাঠিয়েছি। পরবর্তী চিঠিতে, প্রিয় আব্বু আম্মু, আসসালামু আলাইকুম। এগুলো হচ্ছে আমার মিথ্যা কিছু লেখার চিঠি। আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে, আমিও ভালো আছি। দেশের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে কারাগারের কর্তৃপক্ষ কাউকে কোনো কথা দেখা করতে দিচ্ছে না। আপনারা কোনো রকম চিন্তা করবেন না, ওগুলো হচ্ছে আমার মিথ্যা আশ্বাস। আসলে ওইখানে আমরা টর্চারের মধ্যে ছিলাম, যোগাযোগ বাইরেরগুলো করতে পারলেও আমরা করতে পারতেছি না, আমাদের উপর সবসময় নজরদারিতে রাখা হয়। এরপর লিখছিলাম হচ্ছে কোনো চিন্তা করবেন না, আমি সুস্থ এবং নিরাপদে আছি এবং কোরআন তেলাওয়াত এবং নামাজের মধ্য দিয়ে আমার সময় কাটছে। জামিনের কী অবস্থা একটু জানাবেন। ওইখানে একটা কারারক্ষী ছিল, কারারক্ষী শরীফ ভাই খুব অত্যন্ত ভালো মানুষ, কোনো কিছু বলতে এবং
পাঠাতে চাইলে ওনার সাথে যোগাযোগ করবেন, আমি যোগাযোগ করতে পারবেন। আমার জন্য একটি পরনের গোল গলা গেঞ্জি, 2টি পাতলা পাঞ্জাবি এবং একটি লুঙ্গি এবং 2500 টাকা পাঠানোর চেষ্টা করবেন। গ্যারেজের কী অবস্থা, আমার প্রতিষ্ঠানের কী অবস্থা, বাড়ির সকলকে সালাম জানাবেন এবং আমার জন্য দোয়া করবেন বলে আমি চিঠিটা ওখানে শেষ করছিলাম। কারণ আমার লিখার ভাষা বা কথা বলার ভাষা তখন আমাদের ছিল না। যতটুকু সম্ভব ছিল আমার পরিবারকে শান্ত রাখা, তাদেরকে বুঝতে হবে আমাদের যে পরিস্থিতি, একটা ভিতরে খারাপ অবস্থা, এগুলো যাতে তারা না জানে। ওইখানে ছেলের মধ্যে মানে আমরা এমন নির্যাতনের মধ্যে ছিলাম, ওই বারান্দার মধ্যে বৃষ্টির সময় প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তো। ওই রুমের মধ্যে সর্বোচ্চ 4 জন থাকতে পারবে, মানে পুরো একটা কামরার মধ্যে, বারান্দার মধ্যে তো থাকার অবস্থা নাই। তখন ওই রুমের মধ্যে আছে অলরেডি 7 জন। তাহলে বারান্দার মধ্যে আমি আমার সাথে যে আমাদের আন্দোলনের সময় যাকে গ্রেপ্তার করেছে তাকে বলছে আমরা দুজনে এই পাশে থাকি, ওদের সাথে থাকা আমাদের পসিবল হচ্ছে না, মূলত আমরা তাদের সাথে মিশতে পারতেছি না। তখন আমাদের বারান্দার কামরার মধ্যে শুয়ে থাকছি, তখন ওখানে প্রচুর বৃষ্টি পড়তেছে। তখন আমি আমার বড় ভাই অলরেডি ভিজে গিয়েছে, আমিও ভিজে গিয়েছি। আমি চিন্তা করলাম আমি এখন কী করা যায়। তখন আমি আমার বাইকে ওই ভিতরে যে বাথরুমটা আছে, বাথরুমের পাশে একটা বিছনা করে দিই। আমি বলছি আপনার কষ্ট হলে এখানে থাকেন। তখন প্রচুর পরিমাণ মশা এখানে ভিতরে। তখন আমি এখানে ভিজা একজন কারারকে বাইকে বলতেছি, ভাই প্রচুর বৃষ্টি পড়তেছে, একটু যদি তারপাল বা কোনো কিছুর ব্যবস্থা করেন তাহলে আমি বৃষ্টি থেকে একটু রক্ষা পাবো। সারা রাত ভিজার মধ্যে একটা কাপড়ও নেই আমাদের। প্রথম ছেলের কথা বলতেছে এগুলো। তখন ওর বলতেছে আমাদের নেত্রী হাসিনাকে পালানোর জন্য আবার তুই এখানে এটা আরামের জায়গা না, এটা হচ্ছে এরকম নির্যাতনের জায়গা, এখানে এইভাবেই থাকতে হয়। তখন সারা রাত ভিজার মধ্যে আসি। যখন বৃষ্টি কমে গেছে তখন আমার কাপড় খুলে এটা আবার পানিগুলো ফেলে দিয়ে একটু জ্বালান মেরে ভিজা কাপড় নিয়ে আমি আবার ঘুমে ধরে গেছি। কারণ অলরেডি 2 দিন ধরে আমি না ঘুমিয়ে থাকছি, ঘুমাইতে পারি না কোনো মতেই। যখন ওই ভিজার মধ্যে আমার কিছু ঘন্টাখানেক ঘুমানোর পরে উঠে যাই, ওইরকম আমার প্রায় 1 সপ্তাহ পুরো একটা কাপড় নিয়ে খাটে, মানে কোনো কাপড় নেই আমার কাছে। কারণ আমি আমার পরিবারে আমাদের যে কাপড়গুলো জেলখানা পাঠাবে ওগুলো ঢুকাতে দিচ্ছে না, কোনো রকম আমাদের সাথে কোনো যোগাযোগই নেই, কোনো খবরাখবর নেই। আর যেই সেল করে রাখা হচ্ছে ওখানে একজন আরেকজনকে একটা বিস্কিট তো দূরের কাছে একটা খাওয়ার জন্য কিছু দেন, কারণ এরা সবাই সন্ত্রাস, এদেরকে বলে বিকাল আছে ওখানে। তখন বাইরের কোনো খবরাখবর আমরা পাচ্ছি না। তখন 1 সপ্তাহ হয়ে গেছে অলরেডি। 1 সপ্তাহ পরে 10 দিনের মাথায় আমার কাপড় কয়েকটা আসে, ওই কাপড়গুলো পরিধান করি। এখন ওই জেলখানায় সপ্তাহখানিক পরে কি হয়, জেলখানার পরিদর্শন হয়, জেল সুপার পরিদর্শন আসছে। তখন অলরেডি 24 তারিখ আমাদের বিএনপি জামাতের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। ওদিন প্রচুর পরিমাণে গ্রেপ্তার করে সবাইকে জেলখানা নিয়ে যায়। তখন আমি জেল সুপার, ওটা আমাদের কানে আমাদের শরীফ ভাই যিনি ছিল উনি ওই কারারক্ষী আমাকে বলে যে যদি সাহসিকতার সাথে জেল সুপারকে বলা হয় যে আমি এখানে কষ্ট হচ্ছে, রাজনীতিবিদদেরকে যেখানে রাখা হয়েছে ছাত্র প্রতিনিধিদেরকেও তাকে যাতে সেখানে রাখা হয় সে কথাটা বলেন, ওখানে আরামে থাকতে পারবেন। তো ওইটা জেলখানার ভিতরে নতুন কুটি বলে ওইখানে থাকার জন্য আর কি। তখন জেল সুপার আসছে, সবাই আমাকে পালন করছে, কোনো রকম কথা বলা যাবে না, যদি কথা বলে ডবল শাস্তি হতে পারে, এবং কি আমাদের ওইখানে ভিতরে হাত করা এবং বেরিয়ে পড়ানো হবে যদি আমরা অতিরিক্ত কথা বলি। তারপর আমাদের এমনিতে নির্যাতনের শিকার, ডবল নির্যাতন হলে আমার জন্য কোনো সুবিধা, এরকম সাহসিকতার সাথে আমি জেল সুপারকে বলে যে স্যার দেখেন রাজনীতিবিদরা আছে নতুন কুটিতে, ওখানে আমাদের এখানে দেখেন সারা রাত বৃষ্টি পড়ে, আমরা ঘুমাতে পারি না, থাকতে পারি না, প্রচণ্ড পরিমাণে মশা। যদি আপনার ছাত্রদের প্রতি যদি ন্যূনতম একটু দয়া মায়া থাকে আমাদেরকে তাদের সাথে রাখলে আমরা অত্যন্ত খুশি হবো এবং আপনার জন্য দোয়া করব। তখন তার হয়তো একটু করে মায়া দেওয়া হওয়ার পরে সে আমাদের ওইখানে আমরা 4 জন ছিলাম, আমি মঈন এবং একটা 72 আমাদের একটা ছোটো ভাই, আমি নামটা ভুলে গেছি, এবং আমার ওই বড় ভাইটা ছিল। আমাদের 4 জনকেই ওখানে নতুন কুটিতে পাঠানোর জন্য একটা আদেশ দেওয়া হয় এখানে। তখন আমরা প্রচণ্ড পরিমাণ খুশি হয়েছি। 10 দিনের মাথায় 24 তারিখ যখন আমাদেরকে 24 তারিখ বলছি, অভিযোগটা দিয়েছি, 25 তারিখ আমাদেরকে যখন নতুন কুটিতে নিয়ে গেছে আমার মনে হচ্ছে আমি আমার ঘরে আসছি। মানে সবাইকে দেখে সবাই রাজনীতিবিদ সবাই আনন্দ, মানে ওখানে থাকার পরে ও নির্যাতন থেকে ওইখানে আসার পর আমার মনে হয়েছে আমার আর বাইরে হওয়ার দরকার নেই, আমি আমার বাসায় আসছি, ওইরকম আমার একটা ফিল হয়েছে। তখন আমাদের বড় ভাইয়েরা আমাদেরকে বিভিন্নভাবে আনন্দ দিত, তারা আমাদেরকে বিভিন্নভাবে বোঝাতে কিচ্ছু হবে না এরকম। ওইখানে তো বলা হয়তো 5 বছরও বের হতে পারবো না কি, ওইরকম আসতো। আমরা অলরেডি প্রস্তুতি নিয়েছি, আমরা বেতন নামাজ দেওয়ার মাধ্যমে কাটাচ্ছি আনন্দের সাথে। সবাই ওখানে প্রায় 62 জন মতো তখন অ্যারেস্ট হয়ে গেছে। আমরা ছাত্র প্রতিনিধি ছিলাম 10-12 জন মতো, তানজিন ছিল, তারপর আরও কয়েকজন আমাদের ভাই ছিল।
সবাই একসাথে আড্ডা দিতাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম। এমন আবার ওখানে আবার জুমার নামাজ পড়তে দিত না, ওখানে নামাজ ডাইরেক্ট জুমার নামাজ একসাথে একত্রিত হয়ে খুতবা দিয়ে নামাজ পড়া নিষিদ্ধ ছিল জেলখানার মধ্যে। আমি বলছি এটা কি মুসলমানের দেশ নাকি ইহুদি খ্রিস্টানের দেশ? আসলে ওখানে ঢুকলেই বোঝা যায় এটাতে ভারতের একটা যে আধিপত্য চলতেছে আমাদের প্রতি, ভারত যে আমাদেরকে অঙ্গরাজ্য বানিয়ে রাখছে ওটা জেলখানায়। আবার জেলখানার মধ্যে আপনি নিয়মিত আল্লাহকে খুঁজে পাবেন। সেলের মধ্যে আমার আরেকটা করুণ কাহিনী আছে। করুণ কাহিনীটা হচ্ছে যেদিন আমরা চলে আসবো ওই দিন যারা আমাদেরকে খাবার দিতে আসে তারা বালতিগুলো পরিষ্কার করতেছে, বাথরুমে যে পাইপগুলো আছে সেই পাইপ দিয়ে ময়লাগুলো যায়, সে ময়লা কাঁচারা পানি দিয়ে, বৃষ্টিও দিচ্ছে কাঁচারা পানি ওইখান থেকে বালতি দিয়ে ধুচ্ছে। তখন আমি ভাইকে বলি যে ভাই এই বালতি, ডালের বালতি বা ভাতের বালতি যে আপনি ওইখান থেকে ধৌত করতেছেন, ওই খাবারগুলো আমরা কেমনে খাবো? খাইতে পারলে খাবি, না পারলে না খাবি। তখন আমি আমার চোখ দিয়ে মানে হর পানি বেরোচ্ছে। আমি আল্লাহর কাছে অভিযোগ দিয়েছি, আল্লাহ মানে এই অভিশাপ থেকে কেমনে মুক্তি পাবো? এই কাপড়গুলো কেমনে করে পুরো একটা মানে বাথরুমের নালার পাইপ দিয়ে বালতি ধৌত করে ওই বালতি দিয়ে আমাদেরকে খাবার সার্ভ করা হবে। আচ্ছা লাদেন, এই যে আওয়ামী লীগ সরকারের পতনের খবর আপনি কিভাবে শুনেছেন? আওয়ামী লীগ সরকারের পতন হচ্ছে আমি এবং আমরা সবাই একসাথে রুমের মধ্যে সবাই এখানে প্রতিনিয়ত দোয়া চলে শুধু আওয়ামী লীগ সরকার পতনের। তখন হঠাৎ এখানে তো সব কারারক্ষী যে খারাপ এরকম না, ওখানে জামাতপন্থী কারারক্ষী আছে, বিএনপিপন্থী কারারক্ষী আছে। তখন একটা বড় ভাই অলরেডি আওয়ামী লীগের সরকার পতন হওয়ার বিটিভি, আমাদের রুমে টিভি নেই, ওইখানে ভিতরে বিটিভি আছে, বিটিভি থেকে ওই বিভিন্ন কারারক্ষীরা শোনা বিভিন্ন চিল্লাচিল্লি শুধু আমার জানলার পাশ দিয়ে শুনতেছে কী হয়েছে। তখন ওখান থেকে চিল্লাচ্ছে মানে শেখ হাসিনার পতন হয়েছে বলে। তখন আমাদের ওখানে তখন সাউন্ডটা ক্লিয়ারলি আসতেছে না, একটা কারারক্ষী দূর আসতে যায়, ও কাউকে মানতেছে না, ও হয়তো বিএনপিপন্থী বা জামাতপন্থী কেউ হবে, ও কোনো কারারক্ষীকে না মানে শুধু আমাদের নতুন কুড়িতে এসে বলছে শেখ হাসিনা পালিয়ে গেছে ভারতের মধ্যে। ওইটা বলার সাথে সেখানে পুরা জেলখানার মধ্যে একটা বিপ্লব হয়ে গেছে। বাইরে কি বিপ্লব, ভিতরের বিপ্লবটা আমি আমার লাইফে প্রথম দেখছি আর কি। বাইরের বিপ্লব তো ভিডিওতে দেখছি, কিন্তু ভিতরের বিপ্লব তো কেউ দেখে নাই বা ভিডিও তো দেখার সুযোগ নাই। ওইখানে আমাদেরকে কুলে নিয়ে মাথা নিয়ে শুধু উপরে একবার নিচে একবার মানে সব রাজনীতিবিদরা মানে প্রচুর আনন্দ সবাই। এরপর হঠাৎ করে তাৎক্ষণিক সবাই এখানে দুই রাকাত করে শুকরিয়া নামাজ আদায় করা শুরু করে দিয়েছে পুরা জেলখানায়। এবং কি কোন সন্ত্রাসের আসামিরা পর্যন্ত খুশি হয়েছে শেখ হাসিনার পতনে। পাগল জেলখানার মতো বিভিন্ন পাগলও আছে, পাগলরা পর্যন্ত শেখ হাসিনার পতনে খুশি হয়েছে। প্রায় ওখানে পুরা রাতভর কেউ ঘুমায় নেই, শুধু আনন্দ এবং দোয়া, আল্লাহর কাছে শুকরিয়ার দোয়া এবং শুকরিয়ার নামাজ পড়তেই ব্যস্ত ছিল সবাই। এবং আন্দোলনের 3 দিন আগেই আমি আর আমার ফুফাতো ভাই মঈন সিদ্ধান্ত নিয়েছি আমরা যতদিন কারাগারে থাকবো ততদিন রোজার মধ্যেই থাকবো এবং রোজা রেখে আল্লাহর কাছে অভিশাপ দিব আওয়ামী লীগের বিরুদ্ধে। কত তারিখ গ্রেপ্তার হয়েছিলেন এবং কত তারিখ ছাড়া পেয়েছেন? দুঃখের সাথে বলতে হয় কক্সবাজার সর্বপ্রথম আমাকে গুম করা হয়েছিল এবং সর্বপ্রথম আমাকে অ্যারেস্ট দেখানো হয়েছিল এবং সর্বশেষ জেলখানা আমার বেল ফর্মটা হারিয়ে গিয়েছে বলে ওখানে আমাকে আবার আন্দোলন বিজয়ের পরেও আওয়ামী লীগের দোষরা আমাকে আটকে রাখে। সব নেতাকর্মীরা বের হয়ে যায়, ছাত্র প্রতিনিধিরা মাগরিবের আগে আসরের সময় বের হয়ে যায়। আমি একা বসে অনেক কান্না করতে করতে প্রায় রাত 11টা বাজে। তখন এরা বলে যে আমার বেল ফর্মটা হারিয়ে গেছে। তখন আমার যে মুন্সি ছিল সে আবার যে কুড়ের মধ্যে এসে আমাকে ওইখানে সারা রাত বসে রাখছে। আবার দ্বিতীয় বেল ফর্ম নিয়ে কুড়ের মধ্যে জেলখানায় গেছে। জেলখানায় যাওয়ার পরে ওদের সাথে চ্যালেঞ্জ ঘোষণা করছে যে লাদেনের বেল ফর্মটা যে আমি পাঠাইছি আপনারা সব বেল ফর্ম বের করে আমি ওখানে ওর নাম দেখাবো, আপনারা দ্বিতীয়বার ওকে হুদাই এখানে আটকে রেখেছেন। তখন সে নিজের হাতে আমার নামটা দেখায়, এই যে অমুক নাম চতুর্থ নামে 4 নম্বর আমার নাম। তখন নাকি ওরা বলতেছে ওর বেল ফর্ম আসে নাই, অথচ ওই বেল ফর্মে আমার নামও আছে। তখন এরা আবার দুঃখ প্রকাশ করে আমাদের ক্ষমা চাই। আমার যে কিছু সরকার তো পতন হয়ে স্বৈরাচার যখন চলে গেছে সামান্য বিষয়ে ক্ষমা করাই যায়। এবং রাত 11টার দিকে আমাকে বের করা হয়। অনেক ছাত্রবন্ধী ফারাবি আছে, তারপরে আমার পরিবার এবং যারা আমার সহযোদ্ধা ছিল অনেকে আমাকে রিসিভ করার জন্য 2-3টা গাড়ি বহন নিয়ে জেলখানার মধ্যে সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত আমার জন্য অপেক্ষা করছে। আমি তাদের এই ত্যাগ আমি কখনো ভুলবো না। তারা আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছে। আমার জেলে বন্দি থাকা অবস্থা আমার 2টা ব্যক্তি, বিশেষ করে 3টা ব্যক্তি যাদের আমার মৃত্যু পর্যন্ত স্মরণ করতে হবে। আমি এদের কথা বলতে গেলে আসলে আমি চিন্তা করি না, আমি কারাগারে যাওয়ার পরে আমার পরিবার কী হবে সেই চিন্তাটা আমি ডিরেক্টলি আমার আল্লাহর কাছে আমি আমার আল্লাহকে বলছি যেদিন নিয়ে যাচ্ছে, আল্লাহ আমার পরিবারকে তোমার হেফাজতে দিয়ে দিলাম। আমি কোনো ব্যক্তি বা রাষ্ট্রের কাছে আমার পরিবারের দায়িত্ব দিব না। মানে আল্লাহর কি কুদরত, আমার 3টা
একটা বড় ভাই আর দুটা বন্ধু, এরা এমনভাবে আমার পরিবারের দায়িত্ব নিয়ে হচ্ছে। আমার আরেকটা বন্ধু, একটা জুয়েল, আরেকটা হচ্ছে, আমি ওদের নাম বলতে হবে, একজন ছাত্রলীগ করে, সে আপনার, আরেকজন হচ্ছে রিয়াদমণি। এরা তিনজন আমার পরিবারকে এমনভাবে আগলে রেখেছে। যিনি ছাত্রলীগ করতো সে চট্টগ্রাম পরীক্ষাধীন অবস্থায় ছিল, সে সেখান থেকে আমাকে গ্রেপ্তার, আমাকে গুম করার খবর শোনার সাথে সাথে আমার গ্যারেজে চলে আসছে। তখন সে পুরো আমার প্রতিষ্ঠান এবং আমার পরিবার দায়িত্বটা সে নেয়। রিয়াদ ভাই আমার মামলা মোকদ্দমা দৌড়াদৌড়ির জন্য কাজ করে, এবং জুয়েল আমার পরিবার বাজার করার এবং আমার পরিবার চিকিৎসার যা প্রয়োজন এরা তিনজন মিলে করে। এবং এই আপনার ছেলেটা সে ছাত্রলীগ করার পরও তার আমি 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 ওকে বারবার বলি, তোমাদের মতো ছেলেরা কেমন ছাত্রলীগ করে। সে 17 তারিখ থেকে 6 আগস্ট আমি বের হওয়া পর্যন্ত আমাকে রিসিভ করতেও জানে, সে আমার প্রতিষ্ঠান থেকে সরা নাই। সে প্রত্যেকটা একটা সেকেন্ড বাথরুমে যাবে, একজনকে দায়িত্ব দিয়ে 15 মিনিটের মধ্যে সে কাজ সেরে আবার আমার প্রতিষ্ঠান, মানে সে এমনভাবে দায়িত্ব পালন করে আমি যে নাই গেছে সে অনুভবটা কাউকে বুঝতে পারি। আল্লাহ যে এমনভাবে আমার দায়িত্বটা তাদের হাতে দিবে, সেই জিনিসটা তখন আমি আমার আল্লাহকে খুব কাছ থেকে দেখেছি। ধন্যবাদ লাদেন। আমরা কথা শুনছিলাম জুলাই বিপ্লবী লাদেন। তিনি জানাচ্ছিলেন সেদিনকার গল্প, সেদিনকার ঘটনা যেটি তার সাথে হয়েছে। তিনি প্রায় 21 দিন কারাবন্দী ছিল। তিনি একদিন আন্দোলনে অংশ নেওয়ার পরদিন তাকে গুম করা হয়, পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়, এবং কারাবন্দী থাকা অবস্থায় তিনি নানা নির্যাতনের গল্প আমাদের বলছিলেন। এবং ওই সময় পরিবারের কাছে একটি লিখিত চিঠি পাঠিয়েছেন যে তিনি ভালো আছেন, এমন একটি খবর পিতামাতাকে পাঠিয়েছেন। কারণ একটি পরিবারের একটিমাত্র সন্তান, পুরো পরিবারের দায়িত্ব তার উপর, তার কাঁধের উপর একটিমাত্র ভরসা পুরো পরিবারের। তিনি পরিবারের দিকে না তাকিয়ে পুরো দেশের দিকে তাকিয়ে দেশের মানুষের কথা ভেবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন। কক্সবাজারে লাদেনের মতো আরও অনেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র রয়েছেন, যাদের গল্প আমরা তুলে ধরব পেন ওয়ান নিউজে। সরওয়ার সাকিব।